আকস্মিক বন্যায় ভাসছে ময়মনসিংহ বিভাগ। শেরপুরেই প্রাণহানি ৬, পূর্বাঞ্চলের বন্যায় ক্ষতি ১৪,৫০০ কোটি টাকা। নিয়ন্ত্রণহীন ডিমের বাজার। রাজধানীর খুচরায় হালি ছুঁয়েছে ৬০ টাকা, বেনাপোলে প্রায় ২.৫ লাখ ডিম আমদানি। তিন পার্বত্য জেলায় ৩১ অক্টোবর পর্যন্ত ভ্রমণে বিরত থাকার অনুরোধ। বুকিং বাতিল শুরু হওয়ায় ক্ষতির মুখে পর্যটন খাত। এবং সেপ্টেম্বরের পর অক্টোবরেই ৫ দিনে $৪২৫ মিলিয়ন রেমিটেন্স। হুন্ডি কমায় ব্যাংকিং চ্যানেলে বাড়ছে প্রবাসী আয়। স্বাগত শান্তবাজারে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে রয়েছে আমরা দুজন, আমি তানজিলা খান মিম এবং আমি উজ্জ্বল হাফিজ। উজ্জ্বল, আকস্মিক বন্যায় ভাসছে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল। উজানের ঢলের সাথে ভারী বর্ষণে ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনায় বন্যা পরিস্থিতি কিন্তু আরো অবনতি হয়েছে। নতুন নতুন এলাকাও আসলে প্লাবিত হচ্ছে। অনেকের বসতভিটা তলিয়ে যাওয়ায় আশ্রয় কেন্দ্রে ঠাঁই হয়েছে এবং পানিবন্দী হয়ে পড়েছে ২ লাখ মানুষ। এছাড়া বন্যায় শেরপুরে ৬ জনের প্রাণহানি হয়েছে। সহকর্মী হারুনুর রশিদের প্রতিবেদনে দেখব বিস্তারিত। আবারও বেড়েছে বন্যার পানি। দিশেহারা মানুষ যে যেভাবে পারছেন ছুটছেন উঁচু স্থান বা আশ্রয় কেন্দ্রের দিকে। ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলায় রাতভর ভারী বৃষ্টিপাতের কারণে পরিস্থিতির অবনতি হয়েছে। হালুয়াঘাটের প্রায় ৩০,০০০ পরিবারের লক্ষাধিক মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। ধোবাউড়ায় পানিবন্দী ৬,০০০ পরিবারের প্রায় ৩০,০০০ মানুষ। প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকার ফসলের ক্ষেত, মাছের খামার। বেশ কিছু কাঁচা ঘরবাড়ি ও সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্গত এলাকায় শুকনো খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। গবাদি পশু রাখা ও গোখাদ্য নিয়েও বেকায়দায় বন্যার্তরা। প্রয়োজনের তুলনায় আশ্রয় কেন্দ্রও কম। আমাদের অবস্থা ভালো না, বাইরে ঘরে পানি গর্দলিত জায়গা জীবিত লয়ে রান্না বান্না নাই, খাওয়া দাওয়া নাই। আর আমরা নৌকা লাগে আসতে পারতাছি না, খুব কষ্টের মধ্যে আছি। খাওয়া দাওয়া নাই, পানি কাঞ্জি নাই, কারেন্ট নাই, কিছুই নাই। আমরা 3 দিন ধরে না খাওয়া অবস্থায় আছি আর কি। গ্যাস গোস নাই ঠিক মতনে, বাইরে ঘরে পানি। মানুষ কি কষ্টের মধ্যে আছে, স্কুল করা একটা শুরু, এটার মধ্যে তো জায়গা হইতেছে না। এদিকে ত্রাণ বিতরণের খবর পেলেই ছুটে আসছেন শত শত বানভাসী মানুষ। আবার যা দেয়া হচ্ছে তা অপ্রতুল। এছাড়া প্রকৃত ক্ষতিগ্রস্তদের কাছে সহায়তা পৌঁছাচ্ছে না বলেও অভিযোগ ভুক্তভোগীদের। কেউ চুলাতে আগুনে জ্বলে না, এরকম লোক আছে 3 দিন ধরে না খাওয়া। এই 3 দিনের মধ্যে আর কেউ খোঁজ খবর নেয় নাই। অসহায় হইয়া গ্রাম ছাড়তে হয়েছে, ঘর ছাড়তে হইতেছে। খুব ভয়াবহ, মানে অনেক মানুষ বর্তমান না খায় আছে। কিন্তু বাউ নাই আমরা, কই যাই আমরা 3 দিন ধরে যে পানি, এই পর্যন্ত কেন খোঁজ খবর লইছে না। এদিকে ভারী বৃষ্টি আর ভারতের পাহাড়ি ঢলে শেরপুরের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। উজানে পানি কিছুটা কমতে শুরু করলেও ভাটি এলাকায় প্লাবিত হচ্ছে নতুন নতুন গ্রাম। তলিয়ে গেছে বিপুল পরিমাণ আমন ধান ও শীতের সবজির ক্ষেত। 30 থেকে 40 বছর বয়স হয়েছে, আমরা এরকম বন্যা দেখি না। আমরা ধার দেনা করে ক্ষেত খোলা লাগাইছি, এখন সব বন্যায় খাই গেছে। আমন ধান নষ্ট হয়েছে, বিদ্যুৎ নাই, গরম পানি বন্দি, আমরা খাবার বিশুদ্ধ পানি নাই। নেত্রকোনার কংস ও সোমেশ্বরী নদীর পানি বেড়েই চলেছে। জেলার দুর্গাপুর, কলমাকান্দা ও পূর্বধলা উপজেলায় অন্তত 1.5 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বস্তা, ধান, চাল সব ভিজে গেছে। পরে পানি উঠাতে ধান বন সব ভিজে, হনেডি সরাইতে হইতেছে। পিঁপড়ার কামড়, পানির কষ্ট, এত ক্ষয়ক্ষতি, আমরা তো কিছু সাহায্য পাইতাছি না। ত্রাণ নিয়ে বন্যার্তদের নানা অভিযোগ থাকলেও সরকার সব রকম সহায়তার জন্য প্রস্তুত বলে জানিয়েছে প্রশাসন। খাদ্য বা যে কোনো তার দেওয়ার জন্য যে পর্যাপ্ত তাদের যে চাহিদা, সেই চাহিদা মোতাবেক সরকার আমাদেরকে পর্যাপ্ত সহায়তা দিয়েছে এবং আমরা এখনো প্রায় প্রতি ঘন্টায় ঘন্টায় আমাদের উপরে কথা হচ্ছে। সচিব স্যারের সাথে প্রধান উপদেষ্টার কার্যালয় যেখানে আছে ওখানে আমরা কথা বলছি। বন্যার কারণে বন্ধ রয়েছে হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়।
পানি উন্নয়ন বোর্ড বলছে বৃষ্টি কমে গেলে 2-1 দিনের মধ্যেই পরিস্থিতির উন্নতি হবে। তখন ক্ষতিগ্রস্ত বাঁধগুলোর সংস্কার শুরু হবে। হারুনুর রশিদ, এখন, ময়মনসিংহ। আমরা বানভাসী মানুষের চিত্র দেখছিলাম। সাম্প্রতিক সময়ে বন্যায় পূর্বাঞ্চলে আর্থিক ক্ষতি 14,421 কোটি টাকার পাশাপাশি মৎস্য কৃষিতে ক্ষতির পরিমাণ 31.9%। সিপিডি বলছে কৃষি, মৎস্য ও পশু সম্পদের সাথে জড়িত ক্ষুদ্র ব্যবসায়ীদের পুঁজি হারিয়ে গিয়েছে এবং এতে করে তাদের পক্ষে আসলে ক্ষুদ্র ঋণের অর্থ এই মুহূর্তে ফেরত দেওয়া কিন্তু খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। বিস্তারিত জানাবেন সেলিয়া সুলতানা। এবারের বন্যা ছিল পূর্বাঞ্চলের 8 জেলার মানুষের জন্য নতুন অভিজ্ঞতা। 56 জনের মৃত্যু ছাড়াও ভেসে গেছে ফসলের ক্ষেত। বন্যা ছাপ রেখে গেছে কাঁচা ঘরবাড়ি, স্কুল, স্বাস্থ্য প্রতিটি খাতেই। দীর্ঘদিন পানি না নামায় অবকাঠামোতে সবচেয়ে বেশি ভেঙে পড়েছে সড়ক ব্যবস্থা। বেশি ক্ষতিগ্রস্ত হয় শিক্ষা ব্যবস্থা। বন্যা পরবর্তী পরিস্থিতি প্রতিবেদনে সিপিডির তথ্য বলছে খাতভিত্তিক কৃষি ও বনায়নে সবচেয়ে বেশি ক্ষতি 35.85%। আর্থিক অঙ্কে 5,169 কোটি টাকা। অবকাঠামোতে 4,653 কোটি টাকা, যা মোট হারের 32%। তবে উপখাতে কৃষি, মৎস্য খাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। দু খাত মিলে এটি 31.9%। তবে কৃষি ছাড়াও নোয়াখালী, কুমিল্লা, ফেনীতে শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশনে ক্ষতিগ্রস্ত হয়েছে সবচেয়ে বেশি। 14,000 কোটি টাকার মতো যে ক্ষতিটা হলো সেটা কিভাবে পোষানো হবে এবং এইটা অর্থটা কিভাবে আসবে আমাদের, সেটাই কিন্তু। এবং এই 14,000 কোটি টাকার উপরে যে ক্ষতিটা, এটা কিন্তু জিডিপির আকারেও কম না। সেটা প্রায় আমাদের চলতি অর্থ বছরের 2025 অর্থ বছরের 0.29% মতো। সিপিডি জানায় কৃষি, মৎস্য ও পশু সম্পদের সাথে জড়িত ও ক্ষুদ্র ব্যবসায়ীরা পুঁজি হারিয়েছে। তাদের পক্ষে ক্ষুদ্র ঋণের অর্থ ফেরত দেওয়া এই মুহূর্তে কঠিন। কৃষি এবং বনায়ন যে খাত, তার ভেতরেই ক্ষতিটা সবচেয়ে বেশি হয়েছে, 5,169 কোটি টাকার মতন, যেটা সর্বমোট যেই ক্ষয়ক্ষতি হয়েছে তার মোটামুটি 35%-এর বেশি, প্রায় 36%। এর পরবর্তীতে আমরা দেখি যে অবকাঠামো খাতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এবং তারপরে আবাসন খাতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। এই দুর্যোগে 53% ব্যক্তি খাতে ক্ষতি। ভবিষ্যতে এই ক্ষতি আরও বাড়বে জানিয়ে পরিকল্পনা গ্রহণের তাগিদ সিপিডির। মানব সৃষ্ট কারণে হোক অথবা অন্য যে কোনো প্রাকৃতিক কারণেই হোক, বাংলাদেশ আগামীতে আরো অনেক বেশি সংখ্যক এই ধরনের দুর্যোগের মধ্যে পড়বে। এই বাস্তবতাটাকে মেনে আমাদের আগামী দিনের দুর্যোগ মোকাবেলার কার্যক্রম সাজাতে হবে। দেশব্যাপী ঝুঁকি পর্যালোচনা ছাড়াও প্রাকৃতিক ও পরিবেশগত দিক মাথায় রেখে উন্নয়ন পরিকল্পনা, নগর পরিকল্পনা করার কথা জানান আলোচকরা। একই সাথে বন্যা পূর্বাভাসকে বোধগম্য, সহজ ও আধুনিক করার পরামর্শ সিপিডির। সেলিয়া সুলতানা, এখন, ঢাকা। বিভিন্ন স্থানে ভোক্তার অভিযানেও লাগামহীন ডিমের বাজার। পাইকারিতে সরকারি দরের চেয়ে প্রতি পিস ডিম বিক্রি 3 টাকা বেশিতে, খুচরায় ডজন বিক্রি হচ্ছে 180 টাকা দরে, অর্থাৎ ডিমের হালি ছুঁয়েছে 60 টাকা পর্যন্ত। ডিমের দাম বৃদ্ধির কারণ হিসেবে বন্যার মধ্যস্বত্বভোগীদের উপর দায় চাপানো হচ্ছে। রাজধানীর বাজারে ভোক্তার অভিযানে বেশি দাম রাখায় জরিমানা করা হয় 2 ব্যবসায়ীকে। আরও জানাচ্ছেন মেহেরি নানি। ডিমের বাজারে ফের আগুন। সাধারণ মানুষের কাছে সহজলভ্য প্রোটিন ভান্ডার ডিমও এখন হাতের নাগালের বাইরে। সপ্তাহ ব্যবধানে ডজনে দাম বেড়েছে 10 থেকে 20 টাকা। গেল 15 সেপ্টেম্বর ফার্মের মুরগির ডিমের দাম নির্ধারণ করে দেয় কৃষি বিপণন অধিদপ্তর, কিন্তু বাজারে নেই সেই দামের দেখা। তাই সকাল সকাল কাপ্তান বাজারের ডিমপট্টিতে অভিযানে আসে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানের কথা শুনেই ডিমপট্টির ডিম ব্যবসায়ীরা দোকান বন্ধ করতে ব্যস্ত হয়ে পড়ে। এ সময় একটি দোকানে অভিযান চালিয়ে দেখা যায় প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে প্রতিটি ডিম পাইকারিতে 11 টাকা 01 পয়সা বেঁধে দিলেও বিক্রি হচ্ছে 14 টাকা করে। দাম বেশি রাখার পেছনে বন্যা এবং সরবরাহ সংকটের সেই পুরনো অজুহাতই দিলেন এই ডিম ব্যবসায়ী। আপনার ডজনে প্রায় 5 থেকে 10 টাকার মতো বাড়ছে। 150 ছিল, এখন 160 টাকা 65 টাকা বিক্রি করে মনে হয়। এই বাড়ার কারণে আমাদেরকে খামারিওয়ালার বলতেছে ডিম সংকট, যে ডিমের পর্যাপ্ত পরিমাণ ডিম নেই, এরকম কিছু বলতেছে।
এ সময় পাকা রসিদ না থাকায় এবং সরকারের দরের চেয়ে বেশি দামে বিক্রি করায় দুজন ডিম ব্যবসায়ীকে 1 লাখ টাকা জরিমানা এবং সাময়িক সময়ের জন্য দোকান সিলগালা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জানান, বাজারের পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই অভিযান চলমান থাকবে। খামার থেকে পাইকারি পর্যায়ে আসতেই দু একটা হাত বদল হওয়ার কারণে এই মধ্যস্বত্বভোগীরা অধিক মুনাফা করে নিচ্ছে এবং এই সমস্ত যারা পাইকারি ব্যবসায়ী আছে তারা তাদেরকে এই সুযোগটা তৈরি করে দিচ্ছেন। এটা একটা অসাধু পন্থা। আমরা আশা করব এই পাইকারি ব্যবসায়ীরা সরাসরি খামার থেকে ডিম সংগ্রহ করবেন এবং ডিমের যে যৌক্তিক মূল্য নির্ধারণ করা আছে সেই মূল্যে ডিম বিক্রয় করবেন। প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে ডিমের দাম নির্ধারণ করে দেওয়ার পরেও বেশি দামে বিক্রি করছে পাইকারি বিক্রেতারা, যার প্রভাব পড়ছে বাজারে। ডিমের সিন্ডিকেট আসলে কাদের হাতে? কেনই বা লাগাম টানা যাচ্ছে না দামে? খুচরা বিক্রেতারা কি বলছেন? খুচরা দোকানে গিয়ে দেখা গেল ডজন প্রতি ডিম বিক্রি হচ্ছে 180 টাকা দরে, হালি হয়েছে 60 টাকা। এক পিস ডিমের দাম দাঁড়িয়েছে এখন 15 টাকায়। বন্যায় মুরগির খামার ধ্বংস, তার সাথে আমদানি কম এবং মধ্যস্বত্বভোগীদের উপর দায় চাপালেন খুচরা বিক্রেতারা। দাম তো আজকে এক সপ্তাহ থেকে মূলত বাড়তি বেশি, 100 ডিমে 100 টাকা বাড়ছে। এখন আমরা আলি ব্যস্ত আছি 60 টাকা। বন্যার পানিতে সব পানিতে মুরগি মারা গেছে, খাবারের দাম বেশি, ওষুধের দাম বেশি, লেবার কস্টিং বেশি, এই কারণে বাড়তেছে। ডিমের দাম বাড়ায় বাজারে ক্রেতা কমেছে ডিমের। সিন্ডিকেট না ভেঙে এসব অভিযান বাজারে তেমন প্রভাব ফেলছে না বলে অভিযোগ ক্রেতাদের। খাদ্যের মধ্যে যদি বলি মাংস বাদ দিলে, মাছ বাদ দিলে সেই ডিমটা আসলে সহজলভ্য আমাদের কাছে ছিল, এখন সেটাও দুর্লভ হয়ে গেছে। আর এখন দামে কিনে আনে তো দামে বেচতে হয়, আবার এদের থেকে খুচরা যারা নিয়ে যায় তারা আবার দামে বেচতে হয়। সরকার এটা কেউ বেচতে পারে না, তো এটা দমন করতে হলে যেখান থেকে ডিমটা আসে আগে সেখানে বন্ধ করতে হবে। হঠাৎ 1-2 দিন আগে বেড়ে গেছে, দেখলাম বাজারে অবশ্য ম্যাজিস্ট্রেট আছে, কর্তৃপক্ষরা আসছে, ওরা দেখতেছে জরিমানা হয়তো করবে, কিন্তু লাভ কি? তারপরে কিছুদিন পরে আবার সেম হয়ে যাবে। মেহেরিন অ্যানি, এখন, ঢাকা। এদিকে বাজারে ডিমের অতিরিক্ত দামের লাগাম টানতে যশোরের শার্শার বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে 2,31,840 পিস ডিম আমদানি করেছে একটি প্রতিষ্ঠান। রোববার বিকেলে বেনাপোল বন্দরে ডিমের চালানটি খালাস করা হয়। ডিমের চালানটি আমদানি করেছে ঢাকার হাইড্রোল্যান্ড সলিউশন নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান। এসব ডিম রপ্তানি করেছে ভারতের শ্রী লক্ষ্মী নারায়ণ ভান্ডার। বেনাপোল কাস্টমস হাউস জানায়, বাংলাদেশের একটি আমদানিকারক প্রতিষ্ঠান ভারত থেকে একটি ডিমের চালান আমদানি করেছে। সেটির প্রয়োজনীয় কাগজপত্র কাস্টমসে দাখিল করেছে এবং সরজমিনে পরীক্ষা করে চালানটি খালাস দেয়া হয়েছে। আগামী 8 অক্টোবর থেকে 31 অক্টোবর পর্যন্ত পার্বত্য চট্টগ্রামের 3 জেলা ভ্রমণে বিরত থাকার অনুরোধ জানিয়েছে স্থানীয় প্রশাসন। রোববার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বান্দরবান জেলা প্রশাসক শাহ মুজাহিদ আহমেদ। সম্প্রতি পাহাড়ে বেশ কিছু সহিংসতার ঘটনার পর এই সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। বান্দরবান জেলা ছাড়াও রাঙামাটি ও খাগড়াছড়ি একই সময় পর্যটকদের ভ্রমণ থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়। সম্প্রতি ঘটা সহিংসতায় এখনও পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি ও খাগড়াছড়িতে থমথমে অবস্থা বিরাজ করছে। এমন অবস্থায় পার্বত্য অঞ্চলে বেড়াতে যাওয়া পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসন্ন দুর্গাপূজাকে ঘিরে বান্দরবানে হোটেল মোটেলগুলোতে অনেক বুকিং পেয়েছিল ব্যবসায়ীরা। এমন পরিস্থিতিতে বুকিং বাতিল হওয়ায় ক্ষতির মুখে পড়েছে এসব অঞ্চলের পর্যটন খাত। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাঙামাটির বনরূপা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে সহকর্মী জিয়াউর রহমান জুয়েল। জুয়েল, আমরা বলছিলাম যে পূজার আগে অনেক হোটেল মোটেলগুলো বুকিং হয়ে গিয়েছিল, সেই বুকিংগুলো এখন আবার নতুন করে ক্যান্সেল হচ্ছে। এতে করে আসলে ব্যবসায়ীরা কি ধরনের ক্ষতির মুখে পড়ছে এবং যারা আসলে টাকা দিয়ে সেই বুকিংটা করেছিল সেই পর্যটকদেরকে কি সেই টাকাটা বা সেই অর্থটা আসলে ফেরত দেওয়া হচ্ছে কিনা, এবং পর্যটন খাতে সবকিছু মিলে কি পরিমাণ ক্ষতি হতে পারে এই পূজার মৌসুমে এই ভ্রমণ নিষেধাজ্ঞায়? যেটি বলছিলেন যে পার্বত্য চট্টগ্রাম আপনি জানেন যে একটি পর্যটন শহর, এখানে পর্যটন ব্যবসার উপরে নির্ভরশীল এখানকার অর্থনীতি। সেক্ষেত্রে পর্যটক ভ্রমণে যদি কোনো প্রকার নিষেধাজ্ঞা বা কোনো প্রকার
যদি এই ধরনের ব্যবস্থা নেয় প্রশাসন থেকে, সেক্ষেত্রে পর্যটন ব্যবসায় কিন্তু এক ধরনের ধস নামে, বিশেষ করে মন্দা অবস্থা তৈরি হয়। একটুখানি বলে রাখি যে গত 19 সেপ্টেম্বর খাগড়াছড়িতে একটি মোটরসাইকেল চুরিকে কেন্দ্র করে ঘটনাকে অভিযোগ তুলে একজন মামুন নামে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছিল। সেই ঘটনার জেরে 20 সেপ্টেম্বর একই সঙ্গে 19 এবং 20 সেপ্টেম্বর দুইটি জেলায়, বিশেষ করে খাগড়াছড়ি রাঙ্গামাটিতে সাম্প্রদায়িক যে সহিংসতা হয়েছে, সেখানে এখন পর্যন্ত 4 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। একই সঙ্গে সেখানে অগ্নি সংযোগ আরো ভাঙচুর এবং সেখানে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছিল। 144 ধারা পর্যন্ত জারি করতে হয়েছিল। এই অবস্থায় সর্বশেষ 1 অক্টোবর আবার খাগড়াছড়িতে একজন প্রধান শিক্ষককে ধর্ষণের অভিযোগ তুলে পিটিয়ে হত্যা করছে পাহাড়িরা। আর সেই জায়গায় এই যে একটা অচলাবস্থা তৈরি হচ্ছে, বিশেষ করে পর্যটন খাতে, সেখানে যে রাঙ্গামাটি জেলা প্রশাসন থেকে প্রথম দিকে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে এটি বলে সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছিল। 25 সেপ্টেম্বর থেকে সেটি 3 অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছিল, 3 দিন করে। কিন্তু এটি এসে 3 তারিখে আবার সেটি অনির্দিষ্ট কালের পর্যন্ত যে নিষেধাজ্ঞা, বিশেষ করে ভ্রমণে নিরুৎসাহিত করে একটি নোটিশ জারি করা হয়েছিল রাঙ্গামাটি জেলা প্রশাসন থেকে। আজকে যেটি হয়েছে যে 3 পার্বত্য জেলার জেলা প্রশাসন থেকে একই সঙ্গে 3 জেলার সবকটি 3 জেলায় পর্যটকদের ভ্রমণে একেবারে নিষেধাজ্ঞা দেয়নি, তারা বলছে যে ভ্রমণ না করার জন্য অনুরোধ জানিয়েছে। এমন অবস্থায় যারা পর্যটক, সামনে আপনি জানেন যে পুজো, দুর্গাপূজা, এই সময়টিকে অনেকেই ভ্রমণের জন্য সময় বেছে নেবেন, কিন্তু সেই জায়গায় এসে এখন নতুন করে যে অবস্থা তৈরি হচ্ছে, পর্যটকরা নিরুৎসাহিত হচ্ছেন, নতুন করে কোনো পর্যটক এখানে ভ্রমণে আসবেন না, এমনটাই বলছেন যারা পর্যটন ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট রয়েছেন, বিশেষ করে হোটেল মোটেল মালিকরা। আমি কথা বলেছিলাম, তারা বলছেন যে অনেকেই এই অবস্থায় আসবেন না, যারা অগ্রিম বুকিং দিয়েছিলেন তারাও বাতিল করবেন। সেটি হয়তো তারা যারা পর্যটন ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট আছেন তারা এটি সমাধান করে নেবেন, যারা অগ্রিম বুকিং দিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত 8 তারিখ যেহেতু সময় আছে, পর্যটকরা নির্বিঘ্নে ফিরবেন, যারা এরই মধ্যে চলে এসেছেন পর্যটন কেন্দ্রগুলোতে তারা ফিরবেন, এমনটাই এখানকার সর্বশেষ পরিস্থিতি। মিম, রাঙামাটি থেকে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী জিয়াউর রহমান জুয়েল। সেনা সদর নির্বাচনী পরিষদ এসবি 2024 প্রথম পর্বের উদ্বোধন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে ঢাকা সেনানিবাসে সেনা সদর কনফারেন্স হলে উদ্বোধন করেন তিনি। পদোন্নতি পর্ষদের বক্তব্যে প্রধান উপদেষ্টার ছাত্র, শ্রমিক, জনতার বিপ্লবে সিক্ত নতুন বাংলাদেশের সকলকে স্বাগত জানান। এ সময় তিনি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করেন জুলাই আগস্ট মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকলের প্রতি। তিনি আরও স্মরণ করেন মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সশস্ত্র বাহিনী তথা সেনাবাহিনীর শহীদ সহ সকল বীর সেনানীদের। তিনি বলেন, দেশের ক্রান্তি লগ্নে বাংলাদেশ সেনাবাহিনী দেশের মানুষের পাশে এসে দাঁড়িয়েছে এবং একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়াকে ত্বরান্বিত করে দেশকে এক অস্থিতিশীল পরিস্থিতির হাত থেকে রক্ষা করেছে। অনুষ্ঠানে সেনা প্রধান ওয়াকরুজ্জামান সহ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্যাংকিং চ্যানেলে গত সেপ্টেম্বর মাসে 6 বছরের মধ্যে তৃতীয় সর্বোচ্চ রেমিটেন্স এসেছে দেশে, যা চলতি অর্থ বছরের সর্বোচ্চ। তবে গত 15 বছরে অর্থনীতি ও ব্যাংকিং খাতে শেখ হাসিনা সরকারের প্রতি আস্থা না থাকায় বৈধভাবে আয় পাঠানোর আগ্রহ কম ছিল বলছেন প্রবাসীরা। আর শুধু সরকার পতন নয়, হুন্ডি ব্যবসা কমায় ব্যাংকিং চ্যানেলের রেমিটেন্স প্রভাব বেড়েছে বলে জানিয়েছে বিশ্লেষকরা। বিস্তারিত জানাচ্ছেন আতাউর নিয়ম। সেপ্টেম্বর মাসে রেমিটেন্স আগস্ট মাসের তুলনায় $18 কোটি বেশি এসেছে, যা চলতি 2024-25 অর্থ বছরের প্রথম 3 মাসের মধ্যে সর্বোচ্চ। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে গত মাসে $240 কোটি প্রবাসী আয় এসেছে, যা গত বছরের একই মাসে ছিল $133 কোটি। সেই হিসাবে 2 বছরের একই সময়ে আয়ের প্রবাহ বেড়েছে 80% বেশি। গত 6 বছরের মধ্যে তৃতীয় সর্বোচ্চ রেমিটেন্স এসেছে সেপ্টেম্বরে। 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পরপরই প্রবাসী আয়ে এমন প্রবাহ। এর আগে 2024 অর্থ বছরের জুনে এসেছে $254 কোটি ও 2021 অর্থ বছরের জুলাই এসেছে $260 কোটি। এর মধ্যে গত জুন মাসে ছিল ঈদুল আজহার উপলক্ষ। এতে বিগত সরকারের প্রতি অনাস্থার বিষয় তুলে ধরেছেন অনেকে। ফলে নতুন সরকার এসে যে সংস্কার ও পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে, এতে পুনরায় আস্থা তৈরির কথা বলা হচ্ছে। গত 15 বছর ধরে শেখ হাসিনা সরকারের প্রতি আমাদের আস্থা না থাকার কারণে আমরা ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠাইনি, কিন্তু বর্তমান সরকারের প্রতি আমাদের আস্থা আছে এবং তারা ব্যাংকিং ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করার প্রতিশ্রুতিবদ্ধ হয়। আমরা প্রবাসীরা আবারও ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠাচ্ছি।
ব্যাংকাররা বলছেন নতুন সরকার গঠনের শুরু থেকেই প্রবাসীরা হুন্ডির মাধ্যমে টাকা পাঠানো অনেকটাই কমিয়ে দিয়েছেন। এখন তারা লাইনে দাঁড়িয়ে হলেও ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে তাদের অর্থ দেশে পাঠাচ্ছেন, যে কারণে ব্যাংকিং চ্যানেলে গত কয়েক মাসে রেমিটেন্স প্রবাহ অনেকটাই বেড়েই চলেছে। তবে বিশ্লেষকরা বলছেন গত 15 বছরে যেসব রাজনৈতিক ব্যক্তিত্ব অবৈধভাবে হুন্ডির ব্যবসা করে আসছেন, সরকার পতনের পর তা অনেকটাই কমে গেছে, যে কারণে অনেক প্রবাসী বাধ্য হয়ে হুন্ডির পরিবর্তে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠানো শুরু করেছেন। সেক্ষেত্রে আগামীতে বৈধ পথে রেমিটেন্স প্রবাহ ধরে রাখতে ও হুন্ডি বন্ধে দরকার সদিচ্ছা, রাজনৈতিক নৈতিকতা এবং পারিবারিক শিক্ষা। ব্যাংকাররা বলছেন রেমিটেন্স বৃদ্ধির ফলে স্থিতিশীল হয়েছে ডলার বাজার। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে প্রতি ডলারের বিনিময় হার 120 টাকায় স্থির রয়েছে। তবে এখনও কিছু ব্যাংকের প্রবাসীরা পার্থক্য 50 পয়সায় নামিয়ে আনার দাবি তুলেছেন বলে জানান তারা। তবে রেমিটেন্স প্রবাহ বাড়ায় ও বাংলাদেশ ব্যাংক ডলার বিক্রি না করায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থির রয়েছে বলে জানান বিশ্লেষকরা। তথ্যমতে 2 অক্টোবর শেষে গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে 24.77 বিলিয়ন ও বিপিএম 6 অনুযায়ী 19.76 বিলিয়ন ডলার, যা বিগত সরকারের আমলে রিজার্ভ থেকে ডলার বিক্রিতে 18 বিলিয়নের ঘরে নেমে যেতে দেখা গেছে। তাই রিজার্ভ ঠিক রাখতে ও আমদানি ঘাটতি মেটাতে রেমিটেন্সের এই প্রবাহ ধরে রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। সেজন্য হুন্ডির মাধ্যমে প্রবাসীরা যে সুযোগ সুবিধা পায় তা সরকারকে দিতে হবে বলে জানান তারা। হুন্ডি যারা প্রোভাইড করে তারা যে কাজটা করে থাকে তার অনেক সময় যে এমপ্লয়ি লেভেলে তারা খুঁজে, তাদের এজেন্ট থাকে যে কারো কোনো ধরেন আকামা এক্সটেনশন করার মতো ফান্ড নাই, সে হয়তো কাজ পেলে দিবে, সেরকমভাবেও তারা ফাইন্যান্সিং করে। বা কারো হাতে টাকা নেয়, এখন বাড়িতে টাকা পাঠাবে, 1 সপ্তাহ পরেই হয়তো তার বেতন হবে, তখন সে টাকা পাবে। এই লেভেল পর্যন্ত তারা রিচ করে, মানে তারা চিন্তা করে যে কীভাবে আমরা বাড়াতে পারি তাদের দিক থেকে। তাহলে রাষ্ট্রীয়ভাবেও যদি সরকার এখানে চিন্তা করে যে আমরা এরকম কোনো স্কিম নিতে পারি কিনা, যে মানুষ খুব সহজে পাঠাচ্ছে, তার কোনো ক্রাইসিস থাকলে ওই লেভেলে কোনোভাবে কিছু প্রণোদনার বা সহায়তা দেওয়া যায় কিনা, পাশাপাশি তাদেরকে রাষ্ট্রীয়ভাবে রিকগনিশন দেওয়া। অপরদিকে হুন্ডির পাশাপাশি অর্থ পাচার ও রেমিটেন্স বৈধভাবে আসার বড় বাধা বলে জানান এই অর্থনীতিবিদ। তাই আন্ডার ও ওভার ইনভয়েসের বিষয়টি সঠিকভাবে নজরদারির কথা জানান তিনি। অর্থ পাচারটা রোধ করতে হবে এবং সেই জন্য পাচার তো আর ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে যেটা হতো সেটা হলো ট্রেডের মিস ইনভয়েসিংয়ের মাধ্যমে, মানে এক্সপোর্টের বিলগুলোকে আন্ডার ইনভয়েসিং করে আর ইম্পোর্টকে ওভার ইনভয়েসিং করে যেটা ফর্মাল চ্যানেলের মাধ্যমে হয়ে যেত। তো সেটা বন্ধ করার জন্য তো এখানে এনবিআর এর একটা বড় ভূমিকা আছে, যে মিসক্লাসিফিকেশন বা মিস ইনভয়েসিং এইটা তারা যাতে মনিটর করেন এবং যেই প্রাইসগুলো দেখানো হচ্ছে সেগুলো তো এখন ভেরিফাই করা কঠিন কিছু না। বিশেষজ্ঞরা বলছেন ছাত্ররা যেভাবে স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছে তেমন সবার উচিত দেশের অর্থনীতির স্বার্থে তাদের পরিবারে হুন্ডি বা অর্থ পাচারের সাথে জড়িতদের মধ্যে পরিবর্তন নিয়ে আসা। আতাউর নিয়ন, এখন, ঢাকা। এদিকে অক্টোবর মাসের প্রথম 5 দিনে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স এসেছে $425 মিলিয়ন, যা গেল বছরের একই সময়ের চেয়ে 100 মিলিয়ন বেশি এসেছে। রোববার এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে অক্টোবর মাসের 3 থেকে 5 তারিখ পর্যন্ত রেমিটেন্স এসেছে $177 মিলিয়ন, আর গেল বছরের অক্টোবরের প্রথম 5 দিনে এসেছিল $325 মিলিয়ন। এছাড়া চলতি বছরের জুলাই থেকে অক্টোবর মাসের 5 তারিখ পর্যন্ত প্রবাসী আয় এসেছে প্রায় $697 কোটি মার্কিন, যা গত বছরের একই সময়ে ছিল $523 কোটি। এছাড়া গত সেপ্টেম্বরে রেমিটেন্স এসেছে $240 কোটি বেশি। স্মার্ট সুদ হার বাতিল করে বাজার ভিত্তিক সুদ হার নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। এতে করে ব্যাংকগুলো ঋণের চাহিদা ও যোগানের ভিত্তিতে সুদ হার নির্ধারণ করবে। ঝুঁকি বিবেচনায় ব্যাংকগুলো গ্রাহক ভেদে নির্ধারিত সীমার মধ্যে সুদ বা মুনাফার হারে 1% পর্যন্ত তারতম্য করা যাবে। আতাউর নিয়নের প্রতিবেদন। 2020 সালে বাংলাদেশে যখন মূল্যস্ফীতি 6.5%, ঠিক তখন আওয়ামী সরকারের আমলে ব্যবসা বাড়াতে ব্যাংকগুলোর জন্য নির্ধারণ করা হয় 9.6 সুদ হার। এরপরই দেশে বাড়তে থাকে বিনিয়োগ, যার প্রভাবে ঊর্ধ্বমুখী থাকে জিডিপি ও বিনিয়োগের সূচক। আর এর নেতিবাচক প্রভাব পড়ে ব্যাংকের তারল্যে। একদিকে যেমন 9% সুদে ঋণ নিয়ে ব্যবসায়ীরা ব্যবসা বড় করেছে, অন্যদিকে আমানতের হার কম হওয়ায় ব্যাংক থেকে টাকা তুলে নেওয়া বা জমা রাখা কমিয়ে দেয় গ্রাহক। সেই সাথে বেড়ে যেতে শুরু করে মূল্যস্ফীতি।
এমন অবস্থায় ডলার সংকটে যখন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছ থেকে ঋণ পাওয়া নিশ্চিত হয়, তখন সংস্থাটির দেওয়া শর্ত পূরণে ও মূল্যস্ফীতির ঊর্ধ্বমুখীতে লাগাম টানতে 2023 সালের জুন মাসে স্মার্ট ভিত্তিক সুদ হার পদ্ধতি চালু করে বাংলাদেশ ব্যাংক, যা ট্রেজারি বিলের 6 মাসের গড় সুদের উপর ভিত্তি করে নির্ধারণ করা হতো। কিন্তু মূল্যস্ফীতি কমাতে কোনো কাজ হচ্ছিল না, বরং চাহিদার ভিত্তিতে ধারাবাহিকভাবে বাড়াতে হয়েছে আমানত ও ঋণের সুদ। এরপরও তারল্য সংকট থেকে বেরিয়ে আসতে পারছিল না ব্যাংকগুলো, কারণ বাংলাদেশ ব্যাংক সরকারকে টাকা দেওয়া বন্ধ করলে চাপ পড়ে বেসরকারি ব্যাংকে, আর মূল্যস্ফীতি ছাড়িয়ে যায় 2 অঙ্কের ঘর। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের 2 মাস পর পুরোপুরি বাজার ভিত্তিক সুদ হার নির্ধারণ করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। ফলে এখন থেকে চাহিদার ভিত্তিতে ঋণ ও আমানতের সুদ নির্ধারণ করবে ব্যাংকগুলো, যা এতদিন একটি নির্দিষ্ট সীমার মধ্যে নির্ধারণ হয়ে আসছিল। রোববার প্রজ্ঞাপনের মাধ্যমে এই বিষয়ে জানায় কেন্দ্রীয় ব্যাংক। প্রজ্ঞাপনে বলা হয়, এখন থেকে ঋণের চাহিদা ও ঋণযোগ্য তহবিলের যোগানের ভিত্তিতে বাজার ভিত্তিক ঋণ, লিজ, বিনিয়োগ ও আমানতের সুদ বা মুনাফার হার নির্ধারণ হবে। সেক্ষেত্রে 8টি নির্দেশনা মেনে এ হার নির্ধারণ করতে হবে। নির্দেশনায় বলা হয়, ঝুঁকি বিবেচনায় ব্যাংকগুলো গ্রাহক ভেদে নির্ধারিত সীমার মধ্যে সুদ বা মুনাফার হারে 1% পর্যন্ত তারতম্য করা যাবে, আর বাজারের বাইরে যে ঋণ বা আমানতে সুদ বা মুনাফার হার নির্ধারণ করা যাবে না। অপরদিকে ইসলামী শরিয়া ভিত্তিক পরিচালিত ফাইন্যান্স কোম্পানিগুলো উল্লেখিত নির্দেশনা অনুসরণ করে মুনাফা নির্ধারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে, আর এই নির্দেশনা জারির ফলে স্মার্ট সুদের আগের প্রজ্ঞাপনগুলো বাতিল করা হয়েছে। আতনিয়ন, এখন, ঢাকা। বাংলার সৌরভ জাহাজে অগ্নি দুর্ঘটনা নাকি নাশকতা ঘটেছে তা তদন্তে বেরিয়ে আসবে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। চীন থেকে জাহাজ কেনায় দুর্নীতি হলেও জাহাজ সংকট থাকায় প্রকল্প বাদ দেওয়া যাবে না, তবে দাম কমাতে দর কষাকষি হচ্ছে বলেও জানান তিনি। আর বিএসসির ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন 2 বছরের মধ্যে বহরে যুক্ত হবে 2টি মাদার ওয়েল ট্যাঙ্কার সহ 4টি জাহাজ। আরও জানাচ্ছেন হাজিরা শিউলি। 5 দিনের মধ্যে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের 2টি তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের পর নৌপরিবহন উপদেষ্টার চট্টগ্রাম সফর গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সফরের প্রথম দিনে তাই শিডিউল পরিবর্তন করে বিএসসির কর্মকর্তা এবং অগ্নি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত 2 জাহাজের নাবিক ও কর্মকর্তাদের সাথে বৈঠক করেন তিনি। সভা শেষে বলেন, পরপর 2 জাহাজে অগ্নি দুর্ঘটনা নিয়ে যে সন্দেহ তৈরি হয়েছে তা খতিয়ে দেখতে মেরিটাইম এক্সপার্ট, নিরাপত্তা বিশেষজ্ঞ সহ সংশ্লিষ্ট সব সংস্থার বিশেষজ্ঞদের নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে জাহাজে আগুন লাগলেও বন্দর, নেভি, কোস্টগার্ড সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে বলে মন্তব্য করেন তিনি। অনুমান ভিত্তিক কোনো কথা বলতে চাই না। ইনকোয়ারি হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব ইনকোয়ারি হবে। ইনকোয়ারি শেষ হলে আমি আশা করব সেই ইনকোয়ারির রেজাল্টগুলো আপনারা জানতে পারবেন। সোমবার থেকে বহির্নগরে বিপিসির আমদানি করা জ্বালানি তেল খালাসে ভাড়া করা নতুন জাহাজ কাজ শুরু করবে বলেও জানান নৌ উপদেষ্টা। কালকের থেকে আশা করি এটা অপারেশন শুরু হয়ে যাবে। এখন খালি যেহেতু জাহাজে আগুন লেগেছে, আরও কিছু সেফটি জিনিস দেখার দরকার আছে। ওনারা বলেছেন আমাকে যে ওনারা এক হয়ে কাজ করবে এবং এই সংস্থাটাকে যত তাড়াতাড়ি উন্নতি করা যায়। আমরা প্ল্যান দেখলাম, আমিও কথা বললাম যে আমার প্ল্যান, ওনাদের প্ল্যান এবং আমার ইচ্ছা যে যারাই আমার কাছে আসবে বিদেশে তাদেরকে বলবো যে আমাদের জাহাজ শিল্পে বিনিয়োগ করো। তিনি আরো বলেন, চীন থেকে জাহাজ ক্রয়ে দুর্নীতি হলেও জাহাজের সংকট থাকায় প্রকল্প বাদ দেওয়া যাবে না, তবে দাম কমাতে দর কষাকষি চলছে। জাহাজ ক্রয় সহ অনিয়ম দুর্নীতির সব তথ্য দুদকে পাঠানো হবে বলেও জানান তিনি। এছাড়া বাংলাদেশ শিপিং কর্পোরেশনের উন্নয়নে বিদেশি বিনিয়োগকারীরা আগ্রহী বলেও জানান তিনি। প্রজেক্ট প্রায় শেষের পথে, এগুলি যদি আমি এখন বলি যে না ভাই বন্ধ করে দেয়, তাহলে ইট ইজ দ্য টোটাল ওয়েস্টেজ। এর সাথে বড় বড় প্রজেক্ট আছে যেগুলো যদি এখন আমরা এই সরকার এসে আমরা আলোচনা করে এগুলো বন্ধ করে দিই, যে টাকাটা ওয়েস্টেজ হয়েছে তো আপনার আমার টাকা। আমাদের কাছে যেই ডকুমেন্টগুলো আছে আমরা দুদককে পাঠিয়ে দিচ্ছি, যে দুদকে ইনকোয়ারি হবে। গেল অর্থ বছরে 246 কোটি টাকা নিট মুনাফা করেছে রাষ্ট্রীয় এই জাহাজ কোম্পানি। সরকারের চূড়ান্ত অনুমোদন পেলে চীন থেকে 2600 কোটি টাকা ব্যয়ে 4টি নতুন জাহাজ কেনার চূড়ান্ত চুক্তি হবে বলেও জানান বিএসসির এমডি।
কমার্শিয়াল চুক্তি কমপ্লিট হয়ে গেছে। লোন এগ্রিমেন্টের জন্য সমস্ত প্রপোজাল এটা অলরেডি ইআরডিতে আজকে চলে গিয়েছে, সকালে চলে গিয়েছে। আমরা এখন ইআরডির সাথে যোগাযোগ করবো। ইআরডি থেকে সিটকাতে গেলে মিনিস্ট্রি এমবাসি হয়ে যদি ফাইনাল অনুমোদন সিটকা দিয়ে দেয়, আশা করছি 2 বছরের মধ্যে আমরা 4টা জাহাজ পাবো। বর্তমানে সৌরভ জাহাজ থেকে তেল খালাস করাটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলেও জানান তিনি। জাহাজ থেকে তেল চুরিতে আগে একটি চক্র জড়িত থাকলেও এই দ্বন্দ্ব দুর্ঘটনার সাথে জড়িত নয় বলেও তিনি দাবি করেন। এই ধরনের অ্যালিগেশন কম বেশি ছিল, কিছু ইনসিডেন্টও আছে, দোজ আর ভেরি ভেরি আইসোলেটেড, যেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ওয়াজ ইনভলভ, বাট ইনস্টিটিউশনাল কোনো অ্যাপ্রোচ থাকার প্রশ্নই আসে না। বর্তমানে বিএসসির বহরে জাহাজ আছে মাত্র 5টি। নতুন জাহাজ কেনার পরিকল্পনা যথাযথ বাস্তবায়ন এবং জাহাজগুলো সঠিকভাবে চালানো গেলে আগামী কয়েক বছরে শিপিং কর্পোরেশন একটি সমৃদ্ধ বহরে রূপান্তর হবে বলে আশা সংশ্লিষ্টদের। হাজেরা শিউলি, এখন, চট্টগ্রাম। সামাজিক সুরক্ষা সেবার আওতায় ভাতাভোগীর 43%ই ত্রুটিপূর্ণ, যা পুনর্বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন মোর্শেদ। দুপুরে সচিবালয়ের সংবাদ সম্মেলনে উপদেষ্টা আরও জানান, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে এ পর্যন্ত 105 জন শিশু নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। এ সময় তিনি বলেন, নিহত 105 জন শিশুর পরিবারকে 50,000 কোটি টাকা প্রদান করবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। বৈষম্য বিরোধী আন্দোলনে আহত শিক্ষার্থী জনতাকে মোট 82,74,798 টাকার সেবা প্রদান করা হয়েছে আমাদের তরফ থেকে। শিশু যারা শহীদ হয়েছে আর শিশু পরিবারগুলো যারা খুব আক্রান্ত হয়েছে, তাদের 105 জনকে আমরা কালকে 50,000 করে টাকা দেব। ইউনিসেফ আমাদেরকে স্টাডি পাঠিয়েছে। হ্যাঁ, 41% কি বলে টার্গেট, মানে ইনক্লুশন ত্রুটিপূর্ণ। এটা তো বিশাল। রপ্তানি বহুমুখীকরণে চামড়া খাতের বিশাল সুযোগ রয়েছে বলে জানিয়েছেন অর্থ বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনের কথা বলছি না, এটা চামড়াটার একটা বড় একটা স্কোপ এবং তাদের নানাবিধ সম্ভাবনা আছে, সমস্যা আছে। এই সমস্যাগুলো আমরা আলাপ করেছি। তাদের যে ট্যানারিটা শিফট করা হয়েছে সাভারে, সেটার আপনার এনভায়রনমেন্টাল প্ল্যানগুলো এবং তাদের অর্থায়ন এবং তাদের চামড়া যে সার্টিফিকেশন যেগুলো দরকার বাইরে যেতে হলে, এইগুলো নিয়ে আলাপ করি। মোট কথা আমরা চামড়া শিল্প এবং চামড়াজাত দ্রব্য, ফুটওয়্যার থেকে শুরু করে সেটা সম্ভাবনা এবং এক্সপোর্ট, এটা যেন একটা বড় একটা এক্সপোর্ট সেক্টর হিসেবে পরিগণিত হয়, সেই ব্যাপারে আলাপ করি। লোকসভার পর বিধানসভা নির্বাচনেও প্রত্যাবর্তন করতে যাচ্ছে কংগ্রেস। হরিয়ানার বিধানসভা নির্বাচনে কংগ্রেসের দাপটে শেষ হবার পথে বিজেপির 10 বছরের শাসন। 7টি সংস্থার বুথ ফেরত জরিপ বলছে, রাজ্যের 90টির মধ্যে 55টি আসন জয় করতে পারেন কংগ্রেসের প্রার্থীরা। সরকার গঠনের জন্য প্রয়োজন 46টি আসন, প্রতিদ্বন্দ্বী বিজেপি পেতে পারে 27টি আসন। তবে পাঞ্জাব ও দিল্লিতে সরকার গঠন করলেও হরিয়ানায় এখনও খাতা খোলার সম্ভাবনা নেই আম আদমি পার্টির। এদিকে বুথ ফেরত জরিপ বলছে, কোনো দলের সংখ্যাগরিষ্ঠতা অর্জনের সম্ভাবনা না থাকায় ঝুলন্ত পার্লামেন্টের পথে জম্মু ও কাশ্মীর। শেষ করব শান্তবাজার, তবে তার আগে আরো একবার জানিয়ে দিব শিরোনামগুলো। আকস্মিক বন্যায় ভাসছে ময়মনসিংহ বিভাগ, শেরপুরে প্রাণহানি 6, পূর্বাঞ্চলের বন্যায় ক্ষতি 14.5 কোটি টাকা। নিয়ন্ত্রণহীন ডিমের বাজার, রাজধানীতে খুচরায় হালে ছুঁয়েছে 60 টাকা, বেনাপোলে প্রায় 2.5 লাখ ডিম আমদানি। পার্বত্য জেলায় 31 অক্টোবর পর্যন্ত ভ্রমণে বিরত থাকার অনুরোধ, বুকিং বাতিল শুরু হয় ক্ষতির মুখে পর্যটন খাত। সেপ্টেম্বরের পর অক্টোবরের 5 দিনেই $425 মিলিয়ন রেমিটেন্স, হুন্ডি কমায় ব্যাংকিং চ্যানেলে বাড়ছে প্রবাসী আয়।
শেষ করছি শান্তবাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে সরাসরি দেখুন youtube.com/c/ekhon tv।